আজকে যেমন আমরা 2024-এর গণ অভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। আমি এখানে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী এবং স্বাধীনতার সময়ের আগের যে যাদের রাজনৈতিক ভূমিকা ছিল তাদের ভূমিকাকে কখনো অস্বীকার করতে চাই না। দীর্ঘ 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারের পক্ষে এবং স্বায়ত্তশাসনের পক্ষে যারাই সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, ছাত্র সংগ্রাম পরিষদ সহ সকলেরই অবদান আছে, সকলেরই রক্তের সিঁড়ি আছে, সকলেরই সংগ্রামের সিঁড়ি বেয়ে 1971 হয়েছে। আজকে যেমন আমরা 2024-এর গণ অভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি 422 জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের, বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মাড়িয়ে। সুতরাং 71 থেকে 2024 এই রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে আমাদের রচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা ভিনদেশী আধিপত্যবাদের যে ইতিহাস বিশ্লেষণ করতে পারব, একই সাথে বাংলাদেশে অবস্থিত লেন্দুক দর্জি তথা শেখ হাসিনার ক্রম অবনতির ইতিহাসও আমরা বিশ্লেষণ করতে পারব। পৃথিবীর প্রত্যেক দেশে পার্শ্ববর্তী যে সমস্ত বৃহৎ শক্তি থাকে তাদের একটি পরিকল্পনা থাকে আধিপত্য বিস্তারের জন্য দুর্বল প্রতিবেশীর উপরে। সেই রোগে তারা আক্রান্ত থাকে, যার জন্য তারা সেই সমস্ত দেশে তাদের মন মানসিকতা সম্পন্ন শাসক গোষ্ঠী সৃজন করে। কিভাবে করে? ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে আধিপত্য বিস্তার করে, সাংস্কৃতিক দূষণ করে, সংস্কৃতির ভিতরে ইন্ডাকশন করে, সংস্কৃতিকে নিজের মতো করে বানিয়ে নেয়। এইভাবে ব্রিটিশরা 200 বছর আমাদের এই উপমহাদেশকে শাসন করেছে। কিভাবে? তারা বলতো আমরা একটা ক্লাস সৃষ্টি করব। ব্রিটিশরা বলতেন সেই ক্লাসটা হবে বাই ফ্লেশ এন্ড বাই ব্লাড দে উড বি ইন্ডিয়ান, বাট বাই মেন্টালিটি, বাই থিঙ্কিং, বাই ইন্টেলেক্ট দে উড বি ব্রিটিশ। এবং তারা ব্রিটিশের পক্ষ হয়ে ভারত শাসন করবে, মধ্যস্বত্বভোগী হয়ে। তারা কারা? রাজা, মহারাজা, নবাব, জমিদার, এই শ্রেণীগুলো। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের এই মধ্যস্বত্বভোগীদেরকে 1793 সালে খুব সম্ভবত লর্ড কর্নওয়ালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে তাদেরকে সেই ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মধ্যস্বত্বভোগী তাদেরকে সৃজন করলো, তাদের মধ্য দিয়ে 200 বছর শাসন করলো। আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশে তাদের পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে, আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে, এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে। কারণ হাসিনার মতো আর একটা লেন্দুক দর্জিকে তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে। আবরার শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে, সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে। শুধুমাত্র আমরা শহীদ আবরারের কথা কেন বলি? আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি, যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি, যে সমস্ত ছাত্র যুবক ছাত্রদল সহ যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে গিয়ে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি। এই সব শহীদের রক্ত একই সুরে গাথা, একই সূত্রে গাথা। আমি শহীদ আবরারের রুহের মাগফিরাত কামনা করি। আমি নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি ব্যথিত হয়েছিলাম, চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলে তাদের সংখ্যা তো নেহায়েত কম নয়, কিন্তু যারা সেই দেশপ্রেম জনগণের সামনে
উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে, কমসে কম তারা জীবন দিয়ে দিলে এক আবরারের রক্ত থেকে লক্ষ আবরার জন্ম নেবে। সেদিন বুঝতে পেরেছিলাম এভাবে বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কোনো না কোনো ভাবে হয়তো তাকে জেলে যেতে হতো, নির্যাতিত হতে হতো, গুম হতে হতো। কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, উচ্চকণ্ঠ না হতে পারে। আমরা এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে, পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমূলক। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একইভাবে। আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে, সবাইকে অনুরোধ করব, শহীদ আবরার ফাহাদ যেমন দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে, আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে হবে এই দেশের পক্ষে, এই দেশের মানুষের স্বার্থের পক্ষে। আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতি আমরা এই জন্যই ঘোষণা করেছি। এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে, সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এই তিনটা শব্দের মধ্যে আমরা উজ্জীবিত হব স্বাধীনতার মূল মন্ত্রে। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক চুক্তিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো বিষয়ে আমাদের নীতি গ্রহণের প্রক্রিয়ার মধ্যে। কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দেই, এক নম্বরে রাখি, তাহলে আমরা জাতি কোনোদিন ভুল পথে পরিচালিত হব না। এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। এই নীতি প্রতিষ্ঠিত হবে যদি আমাদের সবাই, ছাত্র বন্ধু, যুব সমাজ সবাই যদি আমরা তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই, জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হই, যদি আমরা মেধাবী প্রতিভাবানদের যে নেতৃত্বে নিয়ে আসি, তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে। সেই জন্য আমি প্রশংসা করি সবসময় আমাদের বিদ্যার্থী শিক্ষার্থী বন্ধুদেরকে। আসুন আমরা বাহুর চাইতে মেধাকে গুরুত্ব দিই। আমরা সবসময় মনে করি যে শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিভা। কেউ যদি বাহু বলে কথা বলে, তার পরিণতি হাসিনার মতোই হবে।